ফ্রিডম অফ এক্সপ্রেশনের মানে কি আমি যা ইচ্ছা তাই বলতে পারবো? বাক স্বাধীনতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার, যেটা নিয়ে অনেক আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে গত বছরের 2024-এই আমরা দেখেছি। সো মব ভায়োলেন্স যদি আমি ইনসাইট করি, জান গিয়ে প্রথম আলো পুড়িয়ে দেয়, গিয়ে ডেইলি স্টার পুড়িয়ে দেয়, এটা কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের অজুহাত দিয়ে করা যাবে না। আমি যেই ধর্ম চাই সেই ধর্ম পালন করার যে ফ্রিডম বা অধিকারটা নিশ্চিত করা হয়েছে আর্টিকেল 41-এ। আমাদের সংবিধানের 4টা মূল স্তম্ভ বা পিলার আছে, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে সেকুলারিজম, যার অর্থই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হতে পারে, কিন্তু তার অর্থ এই না যে অন্যান্য ধর্মের মানুষের প্রতি আমরা ইনটলারেন্ট। এই এপিসোডে আমরা জানতে পারবো যে আইন আমাদের দৈনন্দিন জীবনে কেন দরকার, কোন অধিকারগুলো আমাদের আছে এবং কোন সিচুয়েশনে হয় না পেয়ে আমাদের সচেতন হওয়া দরকার। তাই আজকে আমাদের সাথে আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। পলিটিক্যাল কমিটমেন্ট সত্যিকার অর্থে ছিল না। এই আমাদের উইমেন্স রাইটসটাকে কখনোই প্রায়োরিটাইজ করা হয়। ফার্স্ট ওয়াইফের কনসেন্টের উপরে দ্বিতীয় বিয়ে ডিপেন্ড করছে না। সো মুসলিম ল অনুযায়ী ফাদার ইজ দ্য ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান, মা না। কিন্তু সিমরা সত্যিকার অর্থে অনেক সময় কিন্তু একটা মামলা দরকার হয় পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য। একটু সৎ সাহসটা যদি থাকে কারো যে আমি এই লড়াইটা লড়বো, দ্যাট ক্যান ক্র্যাক ওপেন এন এন্টায়ার সিস্টেম। একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্টস আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মেইন এইম হচ্ছে সবসময় আপনাদেরকে ভ্যালু অ্যাডেড ইনফরমেটিভ কন্টেন্টস প্রেজেন্ট করা। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি ইন্সপিরেশন পাবো আপনাদেরকে আরো বেটার কন্টেন্টস প্রেজেন্ট করার জন্য। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সিমরা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা আপু, আমার আপনার কাছে একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো অনেক বছর ধরেই এই ল অ্যান্ড এভরিথিং এ কানেক্টেড আছেন, আপনার স্পেশালাইজেশনটা কি? ধন্যবাদ কোয়েশ্চেনটার জন্য। আমার স্পেশালাইজেশনে মাঝে মাঝে অনেকে একটু কনফিউজড হয়ে যায়। আমার মেইন স্পেশালাইজেশন কর্পোরেট কমার্শিয়াল ল, অ্যাডভাইজারি অ্যাজ ওয়েল অ্যাজ লিটিগেশন। লিটিগেশন বলতে যে আমার কোর্ট গোয়িং লয়ার, সুপ্রিম কোর্টেই আমাদের মেইন প্র্যাকটিসটা। আচ্ছা, তো আমি প্রায় 2003 থেকেই প্র্যাকটিস করছি। সো অনেক দিন হয়ে গেছে, প্রায় মোর দেন 2 decades. অ্যান্ড আমি আবার জনস্বার্থমূলক মামলার সাথেও জড়িত। হ্যাঁ, নর্মালি যারা কর্পোরেট কমার্শিয়াল হার্ডকোর কমার্শিয়াল লিটিগেশন করে, তারা সাধারণত জনস্বার্থমূলক মামলাতে স্পেশালাইজ করে না। কিন্তু প্রায় সেখানেও মনে হয় 10 বছরের মতো হয়ে গেছে যে আমি পাশাপাশি বিশেষ করে স্বাস্থ্য অধিকার নিয়ে জনস্বার্থমূলক মামলা করছি, প্রবণও অনেক কাজ করে যাচ্ছি। না, আপনার এই জিনিসটা নিয়ে আমি কিন্তু প্রশ্ন করব অবশ্যই, যে হেলথ কেয়ারের একটা স্পেশাল সেগমেন্ট নিয়ে আপনি কাজ করেছেন জনস্বার্থমূলক। সো ওইটা নিয়ে আমরা অনেকটু কথা বলবো, বাট ফার্স্টে এখন অ্যাজ আ বাংলাদেশি সিটিজেন আমি বলবো যে আমার এডুকেশন, হ্যাঁ আমি বিবিএ এমবিএ করেছি, বাট আমি ল সম্পর্কে কিছুই জানি না। এটা আমার ব্যর্থতা কিনা সেটাও আমি জানি না। সো আমি যদি আপনাকে প্রথম প্রশ্ন করি যে অ্যাজ আ বাংলাদেশি সিটিজেন আপনি আমাকে 5টা কনস্টিটিউশনাল বেসিক রাইট বলবেন যেটা অ্যাজ আ সিটিজেন সবার জানা উচিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে তোমার যেহেতু এমবিএ বিবিএ ব্যাকগ্রাউন্ড, তোমার তো জানার কথাও না। মানে আইনি ব্যাকগ্রাউন্ড যাদের নেই তারা সাধারণত জানে না। কিন্তু আমি সবসময় বলে থাকি যে বেসিক ফান্ডামেন্টাল রাইটস যেগুলো, সেগুলো সম্পর্কে সবারই কিন্তু একটা ধারণা থাকা উচিত। কারণ ধারণাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতেও পারবো না সেই অধিকারটা যদি আমাদের লঙ্ঘন হয় কোনো স্টেজে। তো তোমার প্রশ্নটা ছিল 5টার মধ্যে প্রথমেই রাইট টু লাইফ, জীবন থেকে কাউকে বঞ্চিত করা যাবে না, এটা একটা ফান্ডামেন্টাল রাইট, যেটাকে বাংলায় আমরা মৌলিক অধিকার বলি। এখানে আরেকটু যুক্ত করব যে মৌলিক অধিকার মানে হচ্ছে এগুলো কিন্তু জুডিশিয়ালি এনফোর্সেবল। তার অর্থই হচ্ছে এই রাইটটা যদি ভায়োলেট করা হয় তাহলে আমি হাইকোর্টে রিট মামলা করতে পারবো। আর রাইট টু লাইফ ছাড়া আর অনেকগুলো অধিকার আছে, যেরকম ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার, যেটা নিয়ে অনেক আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে গত বছরের 2024-এই আমরা দেখেছি। বাক স্বাধীনতা ছাড়া ফ্রিডম অফ মুভমেন্ট,
তারপরে আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, মানে সংগঠন করার স্বাধীনতা। আচ্ছা। এর মধ্যেই কিন্তু ধরো রাজনৈতিক দলগুলো যে সংগঠিত হচ্ছে, এটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এই অধিকারটা আছে বলেই। আচ্ছা। তাছাড়া আরো আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, যে আইনের দৃষ্টিতে সবাই সমান। তারপরে হচ্ছে ইকুয়ালিটি ফর উইমেন, এটাও নিশ্চিত করা আছে যে নারী পুরুষ they enjoy equal rights, সংবিধানে দেয়া আছে। সো এগুলো সব কিন্তু জুডিশিয়ালি এনফোর্সেবল রাইটস, যেগুলো ভায়োলেট করলে আমরা মামলা করতে পারবো। এবং সংবিধানে এটা চ্যাপ্টার 3 বা পার্ট 3 তে এই সব মৌলিক অধিকারগুলো দেয়া আছে, যেগুলো জুডিশিয়ালি এনফোর্সেবল। ভেরি নাইস। তাহলে ওই পার্টটা পড়লে চ্যাপ্টার 3, সেটা তো অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট অলসো। যারা জানতে চায় তারা কিন্তু জিনিসটা আরো পড়ে ক্লিয়ার হতে পারবে। ইনফ্যাক্ট মানে বাংলাদেশের সব আইন, সংবিধান সহ বিডি লজ বলে একটা ওয়েবসাইট আছে, সেখানেই কিন্তু পাওয়া যায়। আচ্ছা। এবং আমার মনে হয় সবারই সংবিধানের সম্পর্কে, বিশেষ করে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস গুলো কি, চ্যাপ্টার 3টা পার্ট 3টা সংবিধানের পড়া উচিত, ইজিলি অ্যাক্সেসিবল এটা এখন। আপু, আপনি একটা বললেন হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। সো এই ফ্রিডম অফ এক্সপ্রেশনের মানে কি? আমি যা ইচ্ছা তাই বলতে পারবো? মানে আমার এখানে বাউন্ডারিটা কোথায় সেট করব? ভেরি গুড কোয়েশ্চেন। না, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা আইনি ভাষায় বলে থাকি এটা অ্যাবসলিউট রাইট না। অ্যাবসলিউট রাইট না এই অর্থটা ইনফ্যাক্ট তুমি বলেই দিয়েছো যে যা ইচ্ছে তাই কিন্তু আমি বলতে পারবো না ফ্রিডম অফ এক্সপ্রেশনের অজুহাতে। আচ্ছা, তাহলে বাউন্ডারিটা কোথায়, কাট অফ পয়েন্টটা কোথায়? আমাদের সংবিধানেই দেয়া আছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন দিস ইজ সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল। মানে আইনের মাধ্যমে এই অধিকারটার উপরে আমরা কিছু রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজ করতে পারবো। যেমন কি কি ক্ষেত্রে? গুড কোয়েশ্চেন, ফলো আপ কোয়েশ্চেন। প্রথমত তো হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট, মানে এমন কোনো বক্তব্য আমি দিতে পারবো না যেটা আদালত অবমাননাকর হয়, যে আদালতের যে মান সম্মান সেটাকে আন্ডারমাইন করা হয়। কারণ তাতে করে হবে কি, পুরো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কোল্যাপস করবে যদি জনগণের আস্থাটা আদালতের উপর থেকে উঠে যায়। তো এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন। এছাড়া পাবলিক অর্ডার, যে বিশৃঙ্খলা তৈরি করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। রিসেন্টলি কিন্তু ধরো ইউটিউবার্স, আমি নামগুলো নাই নিলাম, যারা বাংলাদেশের বাইরে থেকে বসে দে আর ইনসাইটিং মব ভায়োলেন্স, এগুলো কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপরে যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলোকে লঙ্ঘন করছে। সো মব ভায়োলেন্স যদি আমি ইনসাইট করি, যান গিয়ে প্রথম আলো পুড়িয়ে দেন, যান গিয়ে ডেইলি স্টার পুড়িয়ে দেন, এটা কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের অজুহাত দিয়ে করা যাবে না। এখানে কাট অফ পয়েন্টটা এটা আরেকটা কাট অফ পয়েন্ট। তো এরকম বেশ কিছু কাট অফ পয়েন্ট দেয়া আছে, এগুলো আপনি করতে পারবেন না। এর বাইরে আপনার বাক স্বাধীনতা আছে সংবিধানে। আর হাউ অ্যাবাউট যদি আপনি ইউটিউবের কথা তো বললেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখা, কিছু বলা অ্যাবাউট রিসেন্ট ইভেন্টস, এগুলোতে কি স্বাধীনতা আছে মোটামুটি? মানে কনস্ট্রাকটিভ সমালোচনা করার তো স্বাধীনতা আছে, সমালোচনা করারও স্বাধীনতা আছে, কিন্তু এই রেস্ট্রিকশনস গুলো, হ্যাঁ, কাউকে ডিরেকশন দেওয়া, হ্যাঁ, যে ইনসাইটিং মব ভায়োলেন্স, মব পাঠিয়ে পুড়িয়ে এখানে যান ভেঙে ফেলেন, একে মেরে ফেলেন, এগুলো তো ল এন্ড অর্ডার কে ডিরেক্টলি ইম্প্যাক্ট করছে। তো এগুলো করতে পারবে না। আরেকটা যে আদালত অবমাননা, এছাড়াও আরেকটা রেস্ট্রিকশনস আছে। সো ওগুলো মেনে চলে বাক স্বাধীনতাটা দেয়া আছে। বাট এটা গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাক স্বাধীনতার মধ্যে কিন্তু প্রেসের ফ্রিডমের কথাও বলা আছে, যে সাংবাদিকতার স্বাধীনতা, তো সেটাও নিশ্চিত করা আছে আমাদের সংবিধানে। আচ্ছা, ওকে, ভেরি নাইস। আচ্ছা, এখন আমি আমার তরফ থেকে যদি একটা প্রশ্ন করি, সাপোজ আমি কারো উপরে আমার একটা প্রবলেম হয়েছে কারোর সাথে, and আমি কারো উপরে মামলা করতে চাই অ্যাজ আ নর্মাল পার্সন, and এর মামলাটা মানে ভ্যালিড একটা রিজনে আমি একটা মামলা করতে চাই, তাহলে আমার স্টেপটা কি হবে? আচ্ছা, এখানে প্রথমে একটা কথা বলবো, খুব ইন্টারেস্টিং প্রশ্নটা, কারণ অনেক ক্লায়েন্টই আমার কোনো আইনজীবীর কাছে আসার আগেই কিন্তু মোটামুটি একটা ধারণা করে নেয় যে আমি মামলা করব। কিন্তু মামলায় কি মামলা করতে হবে, মামলায় আদৌ মেরিট আছে কিনা, এই ধরনের মামলা করে কতদিন সময় লাগতে পারে, লিগ্যাল ফিস কত লাগতে পারে, এই ধারণাগুলো না নিয়েই বলে ফেলে যে আমি মামলা করব এর বিরুদ্ধে। তো আমার ফার্স্ট অ্যাডভাইস হবে এখানে যে প্রথমে আপনি একজন আইনজীবী বা লয়ারের সাথে কনসাল্ট করেন, তাকে আপনার সমস্যাটা বা যেটা নিয়ে আপনি এগ্রিভড, কোনো সিচুয়েশন বা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটা খুলে বলেন, বিস্তারিত বলেন। সে আপনার কথা শুনে
ইন লাইট অফ দ্য ল সে আপনাকে অ্যাডভাইস করুক যে আদৌ আপনি কোনো মামলা করতে পারবেন কিনা, আর যদি করতে পারেন সেই মামলাটা কি মামলা হবে, রাইট, আর মামলাটা কি মেরিট কি ভালো আছে কি নাই। কারণ মেরিট যদি ভালো না হয় তাহলে বাংলাদেশে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মামলাটা অনেক টাইম কনজিউমিং, এক্সপেন্সিভ, দেখা যায় বছরের পর বছর পার হয়ে যায় একটা মামলা। সো তার জন্য মামলা করার সিদ্ধান্তটা নেওয়ার আগে বেস্ট হচ্ছে যে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করেন, তাকে সমস্যাটা বলেন, তার অ্যাডভাইস নিয়ে তারপরে সিদ্ধান্তটা নেন যে মামলা করবেন কিনা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কোন কোন সিচুয়েশনে আইন না জানার কারণে প্রবলেম ফেস করে, ব্রডলি আমি বলবো দুটো পরিস্থিতি। একটা হচ্ছে গিয়ে আমি যদি আইন সম্পর্কে না জানি, তার মানে আমি আমার আইনি অধিকার বা লিগ্যাল রাইট সম্পর্কে আই এম নট অ্যাওয়্যার, না, তাহলে আমার রাইটটা যখন ভায়োলেটেড হচ্ছে আমি কিন্তু জানি না যে, আমি তো জানি না আমার রাইট আছে, সো ভায়োলেটেড হচ্ছে হলে যে আমার কোনো প্রতিকার বা রেমেডি আছে সেটা আমি জানবো না। সো সেটা একটা পরিস্থিতি যে আমার আইন সম্পর্কে ধারণা নেই, সো আই ডোন্ট ইভেন নো দ্যাট মাই রাইট ইজ বিং ভায়োলেটেড। আরেকটা সিচুয়েশন হচ্ছে যে আইন সম্পর্কে ধারণা না থাকলে আই মাইসেলফ ক্যান ভায়োলেট দ্য ল উইদাউট নোয়িং ইট। সো আমি না জেনে না বুঝে বেআইনি কোনো কাজ করছি, তখন দেখা যাবে। সো এই দুটো ব্রড পরিস্থিতির কারণেই কিন্তু আইন সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জিনিসটা নিয়ে যে আমরা কথা বলছি, আমার কাছে মনে হয় পার্সোনালি যে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা। আপনি কি সেটাতে একমত? ডেফিনেটলি, কারণ আমাদের বাংলাদেশের পপুলেশনের প্রায় 51% or more women right now, এবং দেখা যাচ্ছে নানা কারণে, নানা ধরনের বৈষম্যের কারণে তারা নিজেদের আইনি অধিকারগুলো নিয়ে একেবারেই সচেতন না। তাতে করে হয় কি যে লেফট রাইট এন্ড সেন্টার ভায়োলেশন হয়ে যাচ্ছে, তাদের অধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে, কিন্তু তারা জানেও না যে এটা নিয়ে কিছু করার আছে বা করা যেতে পারে। সো ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড তো নারীরা হচ্ছেই, অ্যান্ড শুধু যে লিমিটেড নারী পর্যন্ত তা না, যেরকম মাইনরিটিস, নানা ধরনের মাইনরিটিস তারাও এফেক্টেড হচ্ছে, সেটা রিলিজিয়াস মাইনরিটি বলেন, থার্ড জেন্ডার বলতে পারেন, বা আরো যত ধরনের মাইনরিটি হতে পারে তারাও এফেক্টেড হচ্ছে ডিসপ্রপোর্শনেটলি। আচ্ছা, তাহলে এখন আইনের চোখে তো আমরা প্রথমেই জেনে নিলাম যে নারী আর পুরুষ সমান অধিকার আছে, তাহলে এই যে বৈষম্যটা, এটার জন্য কি গভর্নমেন্ট কিছু করছে সো দ্যাট দে ক্যান রিডিউস দ্য গ্যাপ বিটুইন দিস, এই যে বৈষম্যটা হচ্ছে নারী আর পুরুষের মধ্যে? হ্যাঁ, মানে সিমরা একটা খুব কি বলবো সত্যি কথা তুলে ধরেছো যে সংবিধানে বা কনস্টিটিউশনে কিন্তু যথেষ্ট প্রোটেকশন দেয়া আছে, ইকুয়ালিটির কথা বলা আছে, নারী পুরুষ সমতার কথা বলা আছে, সব সেফগার্ডস গুলো আছে, কিন্তু বাস্তবে কি এটা ট্রান্সলেট হচ্ছে কিনা সেখানে দেখার বিষয় না, সেখানে হচ্ছে না। এটাই হচ্ছে বাস্তব, যে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। এবং আমি বলবো না যে সরকার কোনো উদ্যোগই নেয়নি, সে কথাটাও সঠিক হবে না, বিভিন্ন সরকার বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছে, কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে পলিটিক্যাল কমিটমেন্ট সত্যিকার অর্থে ছিল না। এই আমাদের উইমেন্স রাইটসটাকে কখনোই প্রায়োরিটাইজ করা হয়নি, কোনো সরকারই করেনি। আর আমি একটু আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে শেয়ার করব যে এই সরকারের থেকে আমার আশা ছিল, বিশেষ করে কারণ এই সরকারের কম্পোজিশনটা যদি আমরা দেখি, অন্তর্বর্তীকালীন সরকারে, এখানে কিন্তু হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিল, ফেমিনিস্ট ছিল। এরকম কম্পোজিশন যখন একটা সরকারের হয়, এদের থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশনসও অনেক বেশি ছিল, বিশেষ করে নারী অধিকার সংরক্ষিত হবে বা নারী অধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেখা গেছে কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে। আমি জানি না যে একটা কমিশন গঠন করা হয়েছিল, উইমেন্স অ্যাফেয়ার রিফর্ম কমিশন, ওনাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল যে নারী অধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করার জন্য কি কি লিগ্যাল রিফর্মস প্রয়োজন। সো সেখানে অনেক রিসার্চ করে ওনারা একটা রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু এই রিপোর্ট নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশনের সামনে কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি, একেবারেই হয়নি। এটাকে পুরোপুরি ডিসরিগার্ড করেছে, উপেক্ষা করা হয়েছে, যেটা একটা অপরচুনিটি ছিল। ইটস এ মিসড অপরচুনিটি। এই অপরচুনিটি আমরা আদৌ পাবো কিনা, সত্যিকার অর্থে নারী ক্ষমতায়ন এখনো হয়নি। হ্যাঁ, আমাদের এবিলিটি আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই।
সো উই আর পারফেক্টলি কেপেবল, উই আর কম্পিটেন্ট, সবকিছু ঠিক আছে, কিন্তু ডিসিশন মেকিং পজিশনসে নারীর রেপ্রেজেন্টেশন অত্যন্ত সীমিত। সো ডিসিশন মেকিং পজিশনসে যতদিন পর্যন্ত নারীরা না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে যে ইস্যুগুলো ফেস করতে হয়, যে চ্যালেঞ্জেস গুলো ফেস করতে হয়, সেটা নিয়ে কোনো ধরনের সমাধান আমরা পাবো না। অবশ্যই এখানেই একটা বড় সমস্যা। মানে এই কথার আরেকটা এক্সাম্পল আমি সবসময় দিই, যে সুপ্রিম কোর্টে নারীদের রেপ্রেজেন্টেশন যতদিন পর্যন্ত না বাড়ে এবং বিশেষ করে ডিসিশন মেকিং পর্যায়ে, ততদিন পর্যন্ত আমরা যে প্রবলেমগুলো ফেস করি ডে ইন ডে আউট সুপ্রিম কোর্টে, এটা নিয়ে কিন্তু কোনো ধরনের সমাধান আমরা পাবো না। কারণ যারা ডিসিশন মেকিং পর্যায়ে তারা বদার্ড না, তারা জানেই না কি ফেস করতে হচ্ছে। সো উই নিড মোর উইমেন ইন ডিসিশন মেকিং পজিশনস, রাইট। এখানে একটা, তার জন্য আমাদের কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোরও কমিটমেন্ট দরকার, একদম উপরের পর্যায় থেকে কমিটমেন্ট দরকার, যেটা আমরা অ্যাক্টিভলি কেপেবল নারীদের অপরচুনিটি ক্রিয়েট করে দেবো টু রাইজ আপ দ্য ল্যাডার, রাইট? আরেকটা এখানে চলে আসে যে ধরো অল ওয়ার্ক প্লেসেস, এরা কিন্তু সব ডিজাইনড উইথ মেন ইন মাইন্ড, অফকোর্স দে আর নট ডিজাইনড উইথ উইমেন ইন মাইন্ড। তো এইখানেও কিন্তু পুরো ডিজাইনে আমাদের চেঞ্জেস আনতে হবে, ওয়ার্ক পলিসিসে চেঞ্জেস আনতে হবে, কারণ এখানে তো আমাদের নারীদেরকে অ্যাকোমোডেট করতে হবে। ইটস এ ম্যানস ওয়ার্ল্ড ডিজাইনড উইথ মেন ইন মাইন্ড, অ্যান্ড ওখানে উই আর এক্সপেক্টেড টু ফিট ইন অ্যান্ড থ্রাইভ। দুটো তো করা সম্ভব না। এইগুলো তো আসলে বললে কি হয় যে এক তো হচ্ছে আমাদের এডুকেশন নিয়ে, মেয়েদেরকে এখনো এডুকেশন নিয়ে পিছিয়ে, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, আর ডিসিশন মেকিং আপনি বলছেন যে হ্যাঁ আপার লেভেলে, গভর্নমেন্ট লেভেলে ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে মহিলাদেরকে দিতে হবে, সেই মহিলাটাই বাসায় এসে তার ডিসিশন মেকিং নাই। The man of the family makes decisions for her, which is very unfortunate. So the thing is, it's still male dominated, and even in the house, like মহিলারাও মহিলাদেরকে ডমিনেট করার চেষ্টা করে, ওইটাও কিন্তু একটা আছে। ইন্টারেস্টিং পয়েন্ট। এটা কেন? কারণ না আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে পেট্রিয়ার্কি। হ্যাঁ, মানে একেবারে, and পেট্রিয়ার্কি যে শুধু মানে পুরুষরাই যে পেট্রিয়ার্কাল মাইন্ডসেট নারীদের নেই তা না, পেট্রিয়ার্কি কিন্তু ডিপলি এন্ট্রেন্স নারী পুরুষ নির্বিশেষ সবার মাথায়। সো সেটা যতদিন পর্যন্ত পরিবর্তন না আসবে ততদিন কিন্তু সম্ভব হবে না মানে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া। কারণ বাড়িতে আসলেই তখন যদি এগুলো ফেস করতে হয় যে আমি ফুল টাইম মাদার, ফুল টাইম কেয়ার গিভার, ফুল টাইম আবার কাজও করব এবং সবগুলোতেই আমি এক্সেল করব, which brings me to another issue, which is এই যে আমাদের মাদার্স ডে সেলিব্রেশন গুলো যখন হয় না, আমার একটা জিনিস খুব বিরক্তকর লাগে, সেটা হচ্ছে টক্সিক গ্লোরিফিকেশন অফ মাদারহুড। যে মা মানি তার সব স্বপ্ন উৎসর্গ করে দিয়েছে সন্তানদের মানে পেলে পালার জন্য, তাহলেই একদম সত্যিকার অর্থে মা। মানে এটা পারপিচুয়েটস পেট্রিয়ার্কি, এটা কিন্তু কোনোভাবে নারী ক্ষমতায়নে কোনো ভূমিকা রাখে না। এই টক্সিক গ্লোরিফিকেশন অফ মাদারহুড। কেন বাবাকে গ্লোরিফাই করা হয় না কেন? কিসের জন্য? কারণ ওনারা কি দায়িত্বটা কম নিতে চাচ্ছেন ঘরের চার দেয়ালের মধ্যে? সো আই থিঙ্ক এই মাইন্ডসেটটাতে পরিবর্তন আনতে হবে, যার জন্য আমাদের ক্যাম্পেইনস দরকার, রাইট? মানে গভর্নমেন্ট লেভেল থেকে ন্যাশনাল অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনস, ইনস্টিটিউশনস গুলোর ক্যাম্পেইন করতে হবে। ওই যে টোকেন বছরে একবার আন্তর্জাতিক নারী দিবস বা মাদার্স ডে সেলিব্রেট করলেই কিন্তু এটা হবে না। ইউ হ্যাভ টু বিলিভ ইন দিস, না? মেইন কথা পলিসিস করতে হবে তো, to create opportunities for women rights বলি, বিলিভ করি কয়জন? ওটাই, মানে বিলিভ করতে হবে, লিপ সার্ভিস। হ্যাঁ, মানে আনফরচুনেটলি এখন কিন্তু অনেক হাজবেন্ড আছে, বিকজ ইটস দ্য রাইট থিং টু সে রাইট নাও, বলবে যে ও আই এম সো প্রাউড অফ মাই ওয়াইফ, আমার ওয়াইফের এরকম ক্যারিয়ার আছে, সবকিছু আছে, আই এম সাচ এ গ্রেট হাজবেন্ড, আমি সবকিছুতে সাপোর্ট করছি, কিন্তু এগুলো কিন্তু লিপ সার্ভিস। কারণ এইটা হ্যাজ টু ট্রান্সলেট ইনটু অ্যাকশন। যদি সে নারীটা বাইরে গিয়ে কাজ করে থাকে, তাহলে সংসারের কাজে কিন্তু 50% তখন হাজবেন্ডকে দায়িত্ব নিতে হবে, কারণ না হলে এটা সম্ভব হয় না সব দিকেই আমি সবকিছু সামলাতে থাকবো। বাট আস্তে আস্তে হচ্ছে চেঞ্জ, হচ্ছে না যে তা না। আচ্ছা, মুসলিম বিয়েতে যে আমরা নিকানামা সই করি, ওটা কি আসলে শুধু কাগজ, নাকি এটা থেকে আমরা ভবিষ্যতে কোনো আইনি সুরক্ষা পেয়ে থাকি? নো, এটা একটা কন্ট্রাক্ট। আচ্ছা, সো এটা লিগালি বাইন্ডিং একটা কন্ট্রাক্ট, ওকে, বা চুক্তি। অ্যান্ড এখানে কিন্তু টার্মস এন্ড কন্ডিশনস আছে ইলাবোরেটলি দেওয়া। ফর এক্সাম্পল, দেনমোহর কতটুকু হবে, কতটুকু ইমিডিয়েটলি পে করা হলো, কতটুকু ডেফার্ড
ওই যে অসুল, তারপরে আরো দেয়া আছে ধরো রাইট টু ডিভোর্স। আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে এইটার মধ্যে কি তালাকের ব্যাপার বা মেয়েটা পড়াশোনা করতে পারবে কিনা বা চাকরি করতে পারবে কিনা, এগুলা কি কন্ডিশনস থাকে বা দিতে পারবে একটা মেয়ে চাইলে? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমাদের এখানে যেরকম একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা প্রায় না দেখে অন্ধের মতোই সবাই ফিল আপ করে সই করে দিয়ে দেয়, কিন্তু এখানে কিন্তু সবার জানা নেই যে ইট ইজ এ কন্ট্রাক্ট অ্যান্ড লাইক এনি আদার কন্ট্রাক্ট আই ক্যান নেগোশিয়েট ওকে the terms and conditions. তো তার মানে নেগোসিয়েশনস এর মাধ্যমে কিন্তু ওই ফরম্যাটটা চেঞ্জ করতে পারবো, আমি অন্যান্য টার্মস এন্ড কন্ডিশনস ঢোকাতে পারবো। ওকে, সো এই ধারণাটা কিন্তু নেই। প্লাস শুধু যে ধারণা নেই তা না, এই ব্যাপার নিয়ে কেউ কথা বলতে চায় না, একটু হয়তো এম্বারেসড ফিল করে যে এটা নিয়ে কি বিয়ের সময় কথা বলবো। এটা নিয়ে তো কথা বলা উচিত, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ অত্যন্ত। আমি তো মাত্র জানলাম এটার ব্যাপারে। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এটা এখানে খুব ইম্পর্টেন্ট কিছু লিগ্যাল রাইট আমি নিশ্চিত করতে পারবো। ফর এক্সাম্পল মুসলিম আইন মুসলমানদের জন্য প্রযোজ্য। সো মুসলিম আইন অনুযায়ী তালাক বা ডিভোর্স দেওয়ার রাইটটা বা অধিকারটা কিন্তু হাজবেন্ডের, ওয়াইফের না। তো তাহলে আমি কিভাবে আই ক্যান ডিসলভ মাই ম্যারেজ? আমার কিন্তু মামলা করে একটা কমপ্লিকেটেড প্রসিজার ফলো করে আই হ্যাভ টু ডিসলভ মাই ম্যারেজ। আমি যদি সহজ করতে চাই প্রসেসটাকে, সেক্ষেত্রে কিন্তু আমার রাইটটাকে ডেলিগেট করিয়ে নিতে হবে নিকানামায়। আচ্ছা আপু, মুসলিম নারী হিসেবে তালাক কি একটা মেয়ের পক্ষ থেকে যেতে পারে? মুসলিম নারী হিসাবে তালাক মেয়ের পক্ষ থেকে তখনই যেতে পারবে যদি সেই রাইটটা ডেলিগেট করে থাকি নিকানামায় তার হাজবেন্ড। সো দ্য রাইট মানে হাজবেন্ডের কাছে রাইটটা, আনফর্চুনেটলি মুসলিম আইনে নারীদেরকে অধিকারটা দেয়া হয়নি তালাক দেয়ার, হাজবেন্ডদেরকে অধিকারটা দেয়া হয়েছে তালাক দেয়ার। হাজবেন্ড সেই রাইটটাকে নিকানামায় ডেলিগেট করতে পারে। সে যদি ডেলিগেট করে থাকে সেক্ষেত্রে নারীও ডিভোর্স দিতে পারে। আচ্ছা, এর জন্য ইটস ইম্পর্টেন্ট যে ফর্মটা দেখে বুঝে নেগোশিয়েট করে ফিল আপ করাটা বিয়ের আগে, যেটা হয়তো মোস্টলি বা কেউ করেই না, দেখেই না। ওই মুরব্বীরা বসে কোনো মতে একটু ফিল আপ করে দিয়ে দেয়। তো এমনি যেটা নরমাল ফরম্যাট আছে ওটার মধ্যে কি হাজবেন্ডের ডেলিগেশনটা মানে ডেলিগেট করার একটা প্রভিশন আছে, না এটা কি করবে কিনা, এটা কি দিতে হবে? দিতে হবে, না হলে তো নেই। ও এমনিতে নেই, না হলে রাইটটা নেই, রাইটটা হাজবেন্ডেরই আছে, আমি লিখে না দিলে রাইটটা আমার। ও বাট ফর্মে একটা অপশন দেয়া আছে যে আপনি কি ডেলিগেট করছেন কিনা আপনার স্ত্রীকে রাইটটা। সো এটা হচ্ছে সিচুয়েশনটা। এটা তার জন্য সবারই বেসিক রাইটস নিয়ে একটা ধারণা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এইসব সিচুয়েশন তো সবাইকেই ফেস করতে হচ্ছে, মোটামুটি সবাই বিয়ে করছে। ওইটাই না, এখনকার আমি বাবা মাদেরকে বলতে চাই সেটাই যে আমরা যেমন যে কোনো একটা বিজনেস ডিল করার সময় কন্ট্রাক্ট আগে পড়ি, অথবা ইভেন লয়ারকে দিয়ে পড়াই, হ্যাঁ, তারপরে ইভেন ছোটখাটো কাজের জন্য কিন্তু এখন আমাদেরকে দেয়া হয় একটা ডকুমেন্ট দেওয়া হয় যেখানে আমরা এগ্রি করে দিই। সো বাবা মা হিসেবে মেয়েকে দিয়ে দিচ্ছে, মেয়েকে দেওয়ার আগে একটা পুরো এগ্রিমেন্ট আমার মনে হয় টপ টু বটম চেক করে কি কি রাইটস ওনারা দিতে চায়, যেটা ওনারা লিগেলি দিতে পারে, সেটা দিয়ে মেয়েটাকে সেফ রাখা উচিত। পরে গিয়ে পছন্দ হবে না, and then you can take legal actions and you have to have that faith in that legal procedure. ওইটা যদি থাকে, মেনশন থাকে, তাহলে তো আমার লিগালি আমাকে কেউ ডিনাই করতে পারবে না। না, তাহলে অনেক কঠিন হয়ে যাবে ব্যাপারটা, কঠিন হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে প্রথমত তো বাবা মাদের আরেকটু সচেতন হওয়া উচিত এসব ব্যাপারে। দ্বিতীয়ত যে মেয়েটা বিয়ে করছে তাকেও তো সচেতন হতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইটস দ্য ম্যারেজ কন্ট্রাক্ট। এটা না পড়ে অন্ধের মতো সই করা উচিত না। আর এটা দরকার হলে একজন আইনজীবীর সাথে পরামর্শ করবে, পরামর্শ নেবে যে আমার কি করা উচিত কি করা উচিত না। দেখা যায় নর্মাল কোর্সে কিন্তু মুরব্বীরা বসে দেনমোহরের অ্যামাউন্টটা নিয়ে একটু কথাবার্তা বলে, জানি আমরা, দ্যাটস ইট। এছাড়া কিন্তু আর কিছু করে না। না, সো দ্যাট ইজ নট দ্য রাইট। মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ব্যাপারটা কে খুব সিরিয়াসলি নেওয়া হয়, বাট ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা আসলে পাবে কিনা। সো বাংলাদেশে দেনমোহর আদায় করার জন্য একটা মেয়ে কি কি করতে পারে? সে আদায় করে নিবে, তাকে দিচ্ছে না। যদি যতটুকু অলরেডি পেইড হয়ে গেছে, কারণ কিছু তো দেখানোই হয় ওসুল হয়ে গেছে বিয়ের সময়, সেটা তো আর আদায় করার ওসুলটা কিভাবে দেখা? ওটা তো জাস্ট মুখে একটা জাস্ট বলে দেয় যে হ্যাঁ এতগুলো গয়না দিলাম, বলে দিলেও মুখে বলে না, ওটা লেখা থাকে
যে ধরো দেনমোহর ঠিক হলো 10 লাখ টাকা, হ্যাঁ 10 লাখের মধ্যে লেখা থাকে 5 লক্ষ টাকা দেয়া হয়ে গেছে, গয়নার মাধ্যমে হোক, জিনিসপত্রের মাধ্যমে হোক, এন্ড সেটাতে যখন মেয়েটা সই করে ইউর অ্যাকনোলজিং যে তুমি পেয়ে গেছো, তাহলে তো So, ঠিক এটা আছে। নিয়ে আর ডিসপিউট করার কোনো স্কোপ থাকে না। আর বাকিটুকু ডেফার করা হয়। হুম, ডেফার করা মানে ইটস পেয়েবল অন ডিমান্ড। পরবর্তীতে মেয়েটা চাইলে বা পরবর্তীতে ডিভোর্সের সময় বাকিটুকু পে করতে হবে। যদি না করে সেই ক্ষেত্রে দেনমোহরের জন্য মামলা করা যাবে এবং মামলা আচ্ছা। করে সেটা আদায় করতে হবে। যদি একটা ছেলে বলে আমি তোমাকে বিদেশ নিয়ে গিয়েছি, ঘুরতে নিয়ে গিয়েছি, এত টাকার গিফট দিয়েছি, মোবাইল দিয়েছি, তোমাদের মুহূর্ত উসুল হয়ে গেছে, না মুখের কথা হবে না, সেটার যদি কোনো কন্ট্রাক্ট আমাকে দিয়ে সই করিয়ে রাখে বা রিসিট, যেখানে আমি বললাম যে আমার দেনমোহরের বাকিটুকু টাকা আমি পেয়ে গেছি, সেক্ষেত্রে আমি আর দাবি করতে পারবো না। কিন্তু এইসব মুখের কথা দিয়ে হবে না যে এটা করেছি ওটা করেছি, কারণ এখানে আরেকটা ব্যাপার আছে, ভরণ পোষণের দায়িত্ব তো মুসলিম আইন অনুযায়ী হাজবেন্ডের উপরই বর্তাচ্ছে। সো ভরণ পোষণকে তো দেনমোহরের সাথে কনফিউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা, এখন সবাই বলে যে ডিভোর্স রেট ইজ অন দ্য হাই, ওয়াই উড ইউ সে দ্যাট, মানে এটা কি আপনি এগ্রি করেন কিনা? ডিভোর্স রেট বাংলাদেশে অনেক হাইতে, এটা মুখের কথা কিন্তু। হ্যাঁ মুখের কথা, আমি কোনো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স অ্যাজ সাচ দেখিনি, কিন্তু চেনা জানার মধ্যে আশেপাশে তাকালেই দেখা যাচ্ছে যে আগের থেকে বেশি হচ্ছে। তো এটা অনেস্টলি একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ফেনোমেনা, মানে যে কোনো একটা কারণে যে এটা হচ্ছে আমি সেটা বলবো না, বাট অনেকগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে কিছু দূর হলেও নারী ক্ষমতায়ন যে হয়েছে। কারণ আগে একজন নারী তো ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল অন দ্য হাজব্যান্ড, এখন যদি সে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে একটা আনহ্যাপি ম্যারেজে থাকার তো কোনো যুক্তি আর থাকে না। সো সেটা একটা কারণ হতেই পারে যে নারী ক্ষমতায়ন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা বড় কারণ হতে পারে। তাহলে আমাদের যে ইসলাম ধর্ম আমরা মানছি, এন্ড রাষ্ট্রের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের আরেকটা রাইট আছে, সেটা হচ্ছে রাইট টু রিলিজিয়ন। এটা মনে হয় সেকশন 41-এ পড়ে। এইটা নিয়ে একটু বলবেন আমাদেরকে খুব ইজিলি। সহজ ভাষায়, আমি যেই ধর্ম চাই সেই ধর্ম পালন করার যে ফ্রিডম বা অধিকারটা নিশ্চিত করা হয়েছে আর্টিকেল 41-এ সংবিধানে, সহজ ভাষায় বলতে গেলে। আর স্টেট রিলিজন ইসলাম বলেই যে সবাইকে বাধ্যতামূলকভাবে ইসলাম পালন করতে হবে তা না, যে মানে আমি হিন্দু হয়ে থাকলে আমি সেটা পালন করার ফ্রিডম নিশ্চিত করা হয়েছে, বা আমি যদি খ্রিস্টান হয়ে থাকি সেটা পালন করার ফ্রিডম নিশ্চিত করা হয়েছে এই আর্টিকেল 41-এ। ওকে, আর এর সাথে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে যে আমাদের সংবিধানের 4টা মূল স্তম্ভ বা পিলার আছে, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে সেকুলারিজম, যার অর্থই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। সো ধর্ম নিরপেক্ষতা কিন্তু অনেকগুলো জায়গায় আমাদের সংবিধানের আছে, এবং বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন ভেরি টলারেন্ট এন্ড ভেরি সেকুলার ইন ইটস নেচার। আমরা মুসলিম মেজরিটি হতে পারি, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হতে পারে, কিন্তু তার অর্থ এই না যে অন্যান্য ধর্মের মানুষের প্রতি আমরা ইনটলারেন্ট। আমরা সবসময় টলারেন্ট ছিলাম এবং আমার সংবিধানেও কিন্তু সেটা নিশ্চিত করা আছে। এক্সেলেন্ট। তাহলে আমি আপনার কাছে যদি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এখন মানে সোশ্যাল মিডিয়াতে পুরো তোলপাড় হয়ে গেছে, যেটা হচ্ছে যে বাংলাদেশে যে একটা আইন নতুন করে হলো, এটা নতুন কিনা আমি সেটাও জানি না, আগে কি ছিল এবং পরে কি হলো এটার সম্পর্কে আমি জানতে চাই। যে দ্বিতীয় বিয়ে করার যে আইনটা হয়েছে, যে একটা ছেলে বা একটা পুরুষ সে দ্বিতীয় বিয়ে করতে পারবে উইদাউট দ্য পারমিশন অফ দ্য ফার্স্ট ওয়াইফ, এই লটা আগে কি ছিল এবং এখন কি হয়েছে, এটা কি একটু বলতে পারবেন ডিফারেন্সিয়েট করে? হ্যাঁ, সিম্পলি পুট, এখানে অনেক কনফিউশন এবং মিসলিডিং ইনফরমেশন অ্যান্ড রিপোর্টিং হয়েছে, যে কারণেই সবাই একটু কনফিউজ যে আদৌ আইনটা কি এবং কোনো পরিবর্তন এসছে নাকি। প্রথমত, এটা নতুন আইন না, এটা অনেক আগের আইন। দ্বিতীয়ত, কোনো পরিবর্তনও আইনে আসেনি। এই রায়টা নতুন কিছু স্টাবলিশ করেনি। আইনে বলা আছে যে দ্বিতীয় বিয়ে করার আগে আরবিট্রেশন কাউন্সিলের পারমিশন লাগবে। ইন আরবিট্রেশন কাউন্সিল এই পারমিশনটা দেওয়ার সময় ক্যান আস্ক দ্য ফার্স্ট ওয়াইফ যে তার কি সম্মতি বা কনসেন্ট আছে কিনা। মানে দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। ফার্স্ট ওয়াইফের কনসেন্টের উপরে দ্বিতীয় বিয়ে নির্ভর বা ডিপেন্ড করছে না, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ফর সাম, এটাই আইন।
এটা আগেও ছিল, এখনো আছে। সো Okay. পারমিশন লাগবে আরবিট্রেশন কাউন্সিলের, এন্ড আরবিট্রেশন কাউন্সিল একটা ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে পারে প্রথম স্ত্রীর সম্মতি আছে কিনা। কিন্তু আচ্ছা। তার সম্মতি থাকার উপরে কিন্তু 100% ডিপেন্ড করছে না যে আরবিট্রেশন কাউন্সিল পারমিশনটা দেবে কিনা। So, ওকে হতেই পারে যে তার সম্মতি নাই, কিন্তু আরবিট্রেশন কাউন্সিল দ্বিতীয় বিয়ে করার পারমিশনটা দিয়ে দিয়েছে। ওকে। আর চাইলে কি আরবিট্রেশন কাউন্সিল ডিক্লাইনও করতে পারে? হ্যাঁ, চাইলে তো ডিক্লাইন করতেই পারে। তাদের অনেক কিছু পুরো সার্কামস্ট্যান্সেস গণনায় নিয়ে সিদ্ধান্তটা নেবে যে পারমিশনটা দেবে কিনা। কিসের উপরে ভিত্তি করে? এই একটা ফ্যাক্টর তো আমি বললাম যে একটা প্রথম wife ওয়াইফের এর permission, সম্মতি আছে, হ্যাঁ। কি সার্কামস্ট্যান্সেসে কেন করতে যাচ্ছে, ইনকাম। সেকেন্ড বিয়ে, এবিলিটি তো দেখবেই যে দুটো স্ত্রী হ্যাঁ। ভরণ পোষণ করার বা হ্যাঁ। দুটো ফ্যামিলি ভরণ পোষণ করার এবিলিটি আছে কিনা। তো এরকম নানা তার ধরনের বাসা, ফ্যাক্টরস তার যে consider বাসাটায় করে। থাকে হ্যাঁ। সেখানে থাকতে পারবে কিনা, এগুলো তো সব ফ্যাক্টরস গণনায় নেবেই নেবে। এই পরিস্থিতিতে। আগেও এটাই ছিল, আগেও এটাই ছিল। তাহলে এখন কেন এরকম হলো? এটা এত এরকম তো কিছু পারে কেন? হয়নি, মিস রিপোর্টিং ও আনফরচুনেটলি। মানে হয় না, মানে একটা সেন্সেশনালিস্ট টাইটেল দিয়ে দিয়েছে নিউজ রিপোর্টে, Okay. যেটা পুরোপুরি মিসলিডিং ছিল। সো কোনো পরিবর্তন আইনে আসেনি অ্যাজ সাচ, এটাই ছিল, এটাই আছে এখনো। বুঝতে পেরেছি। ঠিক আছে আপু, তাহলে আমাদের তো ম্যারেজ, ডিভোর্স, উই কভারড ইট। সো এখন যদি আমরা আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে আসি, সেটা হচ্ছে মেইনটেনেন্স। সো কিছুদিন আগে আমি একটা মুভি দেখেছিলাম, ইন্ডিয়ান মুভি হাক, যেটাতে একজন মানে রিয়েল লাইফের উপরে কিন্তু বেস করা একজন মহিলা, সে 7 বছরের মতো ফাইট করে ফর হার মেইনটেনেন্স। সে যাতে মেইনটেনেন্স পায়, তার 3টা বাচ্চা থাকে এবং তাকে মেইনটেনেন্স ডিনাই করা হয়। সো এই মেইনটেনেন্সের ব্যাপারে আপনি কি কিছু বলবেন, যে আমাদের বাংলাদেশের লটা কি? হ্যাঁ, আমি মুসলিম ল which is applicable to Muslims in Bangladesh, Right. হচ্ছে যে বাচ্চাদের ভরণ পোষণ এর দায়িত্ব পুরোপুরি বাবার। ওকে। এবং বাচ্চাদের বলতে আনটিল a son attains majority, মানে সে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব বাবার। আর মেয়েদের ক্ষেত্রে মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব বাবার। আচ্ছা। সো এটা একদম ক্যাটেগরিক্যাল। এখানে মায়ের এবিলিটি বা মায়ের মানে চাকরি বাকরি করলেও she is not supposed, মানে she doesn't have to contribute to ভরণ পোষণ। সে চাইলে করতে পারে, কিন্তু আইনি কোনো বাধ্যবাধকতা এই ব্যাপারে নেই। সো মেইনটেনেন্সের দায়িত্ব পুরোপুরি বাবার উপর সন্তানদের। খালি ওই লিমিটটা আমি বলে দিলাম যে ছেলের ক্ষেত্রে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত এবং মেয়েদের ক্ষেত্রে আনটিল শি ম্যারিজ, তার আগ পর্যন্ত মেইনটেনেন্স বাবার। আর অ্যাজ ফর মেইনটেইনিং দ্য ওয়াইফ, সেটার দায়িত্ব কিন্তু ডিউরিং দ্য সাবসিস্টেন্স অফ দ্য ম্যারেজ হাজব্যান্ডের উপর বর্তায়। সো যতদিন পর্যন্ত ম্যারিড, হাজব্যান্ড ইজ সাপোজ টু মেইনটেইন দ্য ওয়াইফ। ডিভোর্স দেওয়ার পরে, ডিভোর্স এফেক্টিভ হওয়ার পরে ইদ্দত পিরিয়ড বা 3 menstrual সাইকেল পর্যন্ত হি ইজ সাপোজ টু মেইনটেইন দ্য ওয়াইফ। এই ইদ্দত পিরিয়ড শেষ হয়ে যাওয়ার আগে বা তখন যদি বের হয় যে প্রেগনেন্ট মহিলা, সেক্ষেত্রে ডেলিভারি পর্যন্ত মেইনটেনেন্সের দায়িত্ব হচ্ছে হাজব্যান্ডের। আবার সেই সন্তানের উপরে আবার আর সন্তানের উপরে তো সবসময় থাকবে। এন্ড এটার কারণ হচ্ছে যে মুসলিম আইন অনুযায়ী লিগ্যাল গার্ডিয়ান কিন্তু বাবা, ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান। সো গার্ডিয়ান যেহেতু বাবা, ভরণ পোষণ বা মেইনটেনেন্সের দায়িত্বটা বাবার উপরেই। আর যদি এরকম হয় যে মাটা আবার বিয়ে করে, তখন বাচ্চাদের ভরণ পোষণ কে দিবে? It doesn't make a difference. So মা বিয়ে করলো কিনা, কাস্টাডি মায়ের কাছে আছে কিনা বাচ্চাদের, এগুলো কোনো ডিফারেন্সই মেক করে না, কারণ বাবা লিগ্যাল গার্ডিয়ান, বাবার উপরে দায়িত্ব বর্তায় মেইনটেনেন্সের বাচ্চাদের। মেইনটেনেন্সের কত টাকা দেয়া হবে সেটা কে ডিসাইড করে? এটা একটা তো হচ্ছে গিয়ে অ্যামিকেবলি, মানে থ্রু নেগোসিয়েশনস বাবা মা মিলেই ডিসাইড করতে পারে যে এতটুকু দেব। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যেটা অ্যামিকেবলি ঠিক করতে পারছেন না, তখন যেটা হয় মেইনটেনেন্সের জন্য ফ্যামিলি কোর্টে মামলা করতে হয়। মামলা করার মাধ্যমে কোর্ট তখন বিভিন্ন ফ্যাক্টরস কনসিডার করে একটা অ্যামাউন্ট ফিক্স করে দেয় মান্থলি মেইনটেনেন্স হিসেবে। এখানে বাবার এফোর্ড মানে ইনকাম, বাবার সোশিও ইকোনমিক স্টেটাস, তারপরে বাচ্চাদের কি কি ধরনের খরচ লাগে, এই নানা ফ্যাক্টরস কনসিডার করেই একটা অ্যামাউন্ট ফিক্স করে দেয় কোর্ট, যেটা বাবা মানতে বাধ্য তখন। ওকে, গট ইট। আর অ্যাকর্ডিং টু মুসলিম ল, গার্ডিয়ানশিপ আর কাস্টাডি
এই দুটার মধ্যে পার্থক্য কি? এই ব্যাপারে কিন্তু একটু কনফিউশন আছে, কারণ অনেক সময় আমরা ক্লায়েন্টস এসছে আমাদের কাছে, তারা হয়তো গার্ডিয়ানশিপ কাস্টাডি দুটোকে একই জিনিস ভেবেছে। এগুলো কিন্তু টু ভেরি ডিফারেন্ট থিংস। আচ্ছা, গার্ডিয়ানশিপ বা অভিভাবকত্ব মানে আমার সব ডিসিশনস নেয়ার লিগ্যাল অথরিটি যার, সে হচ্ছে আমার গার্ডিয়ান। সো মুসলিম ল অনুযায়ী ফাদার ইজ দ্য ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান, মা না। সো আমার সব ব্যাপারে ডিসিশনস নেয়ার লিগ্যাল অথরিটি বাবার আছে, কারণ বাবা ইজ দ্য ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান। এবং ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান বলেও, যেটা আমি আগেও বললাম, মেইনটেনেন্সের দায়িত্বটাও কিন্তু বাবার উপরেই পড়ে। আর কাস্টাডি হচ্ছে আমি কার ফিজিক্যাল কেয়ার এন্ড ডে টু ডে আমার দেখাশোনাটা ফিজিক্যালি কে করছে। কাস্টাডির ক্ষেত্রে আইনটা হচ্ছে একটু ভিন্ন। সেটা হচ্ছে যে কাস্টাডিতে নর্মালি ছোট বাচ্চা যদি হয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে পিউবার্টি পর্যন্ত, কোর্টসও প্রেফার করে এবং রুলস অফ কাস্টাডিও বলছে যে মায়ের সাথেই কাস্টাডিটা বেটার বাচ্চাদের জন্য। 7 বছরের পরে ছেলেদের ক্ষেত্রে এবং পিউবার্টির পরে মেয়েদের ক্ষেত্রে কাস্টাডিটা স্ট্রিক্ট রুলস অনুযায়ী বাবার কাছে চলে যাওয়ার কথা। কিন্তু বাংলাদেশে, এবং শুধু বাংলাদেশেও না, আশেপাশের দেশগুলোতেও কোর্ট এখানে ওয়েলফেয়ার ডক্ট্রিনকে ইন্ট্রোডিউস করেছে। ওয়েলফেয়ার ডক্ট্রিন সিম্পলি পুট কি, আলটিমেটলি কাস্টাডির প্রশ্ন, গার্ডিয়ানশিপের প্রশ্ন ডিসাইডেড হবে একটা ফ্যাক্টরের উপর, সেটা হচ্ছে বাচ্চার জন্য বেস্ট কি। সো স্ট্রিক্ট রুলস একটা কথা বলছে, কিন্তু আমি যদি দেখাতে পারি যে হ্যাঁ স্ট্রিক্ট রুলস অনুযায়ী বাবার কাছে চলে যাওয়ার কথা কাস্টাডি, কিন্তু ধরেন আমি এক্সট্রিম কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস দিই এখানে। আমাদের কাছে এসেছে বাবা ড্রাগ অ্যাডিক্ট, বাবা স্কিজোফ্রেনিক, মেডিকেল রেকর্ডস আছে, তারপরে রিহ্যাবে গেছে, ওগুলো রেকর্ডস আছে। এগুলো যখন আমি কোর্টের সামনে দেখাবো, তখন কিন্তু I will be able to make out a case যে বাচ্চাটার বেস্ট ইন্টারেস্ট উইল বি সার্ভড যদি মায়ের কাছে থাকে, এই কারণগুলো কোর্টের সামনে তুলে ধরে। আমি তাহলে এর মধ্যে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, যে কাস্টাডি মা পেলো, বাবার কিছু স্বভাবগত সমস্যা আছে অথবা তার বেসিক কিছু প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে মা কি গার্ডিয়ানশিপ পেতে পারে কিনা, পেলে কি কি শর্তে পেতে পারে? মা গার্ডিয়ানশিপ পেতে পারে, কিন্তু গার্ডিয়ানশিপ পাবার জন্য মাকে মামলা করতে হবে। গার্ডিয়ানশিপের মামলা ফ্যামিলি কোর্টে ফাইল করতে হবে এবং মামলা করে দেখাতে হবে যে বাবা ইজ আনফিট টু বি দ্য ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান। এখন আনফিট আমি কিভাবে প্রমাণ করতে পারি? আনফিট প্রমাণ করতে পারি যদি বাবা ড্রাগ অ্যাডিক্ট হয়ে থাকে, এবং খালি আমার মুখের কথা কিন্তু সাফিসিয়েন্ট হবে না, আমার এভিডেন্স দেখাতে হবে। রিহ্যাবে ভর্তি হয়েছে, তারপরে বাবার যদি কোনো মেন্টাল ইলনেস থেকে থাকে, আমি এক্সট্রিম এক্সাম্পলস গুলো দিচ্ছি যেগুলো কিন্তু আমরা ডিল করি অহরহ। সো সেই ক্ষেত্রে যদি সাইকিয়াট্রিক রিপোর্টস, মেডিকেল রিপোর্টস দেখানো যায়, তারপরে বাবার ফাইন্যান্সিয়ালি যদি বাবা সলভেন্ট না হয়, সেটাও একটা ফ্যাক্টর। যে এখানে দেখা যাচ্ছে মা অনেক বড় চাকরি করেন, মা একটা ভালো জীবন দিতে পারবেন বাচ্চাগুলোকে, ওয়ারেজ বাবার সাথে থাকলে বাবা ক্যানট এফোর্ড টু সেন্ড দেম টু আ গুড স্কুল অর আ গুড ইউনিভার্সিটি, এটাও আর একটা ফ্যাক্টর হতে পারে। তাছাড়া বাবার চরিত্র নিয়ে যদি এভিডেন্স থাকে, কারণ হয় কি এই ধরনের মামলাগুলো এত ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড নোংরা হয়ে যায় শেষ পর্যন্ত, যে সবাই বাবাও মায়ের চরিত্র নিয়ে কথা বলবে, মাও বাবার চরিত্র নিয়ে কথা বলে, সো কাদা ছোড়াছুড়ি অনেক হয়। সো মুখের কথা কিন্তু সাফিসিয়েন্ট হবে না, এভিডেন্স যদি থাকে সেটা দেখাতে হবে, এবং সেটার ভিত্তিতে আলটিমেটলি কিন্তু ডিসাইড করবে যে ইফ দ্য ফাদার ইজ আনফিট টু বি দ্য গার্ডিয়ান, তখন মা গার্ডিয়ানশিপ পাবে। এরকম একটা কেস তো আমাদের বাংলাদেশে খুব ফেমাস একজনের হয়েছে, শি গট বোথ দ্য কাস্টাডি অ্যান্ড দ্য গার্ডিয়ানশিপ। ওই জায়গাটা কি কোনো ল চেঞ্জ হয়েছে ওনার জন্য? না না না, ল এটা যা ছিল সেটাই আছে। ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান এখনো বাবাই, এবং মা যদি গার্ডিয়ানশিপ পেতে চায় মায়ের মামলা করে মামলা জিতে পেতে হবে। এবং এছাড়াও কিন্তু আরো কয়েকটা কেসেস আছে। আই বিলিভ তুমি বাঁধনের মামলাটার কথা বলছো, ও গার্ডিয়ানশিপ পেয়েছে। আমার জানা মতে ওটা আনকন্টেস্টেড ছিল, আমি শিওর না, বাট আমার জানা মতে আনকন্টেস্টেড ছিল। কিন্তু এছাড়াও কিন্তু আরো কয়েকটা উদাহরণ আছে যেখানে মাকে গার্ডিয়ানশিপ দেয়া হয়েছে, কিন্তু খুব কমন না ব্যাপারটা এখনো কমন না, রাইট? কারণ যে টার্মস গুলো আপনি বললেন যে টার্মস এন্ড কন্ডিশন মায়ের থাকতে হবে, সো মা হ্যাজ টু হ্যাভ দ্যাট ফুটিং, স্ট্রং ফুটিং, শি হ্যাজ টু আর্ন। অনেকগুলো জায়গায় কিন্তু
সে হেরে যেতে পারে ওই আর জায়গাগুলো দেখাতে হবে যে বাবা আনফিট, আনফিট ওই জিনিস। কারণ যদি দেখায় যে মাও ফিট বাবাও ফিট, হ্যাঁ। তাহলে বাবার গার্ডিয়ানশিপটা কেন বাতিল আর করবে court? সাপোজ বাবা যদি এরকম হয় যে হি ইজ ফিজিক্যালি হার্মফুল একটা পারসন, অ্যাবিউসিভ, হ্যাঁ তখন ওটারও এভিডেন্স দেখাতে হবে। কিন্তু বাচ্চার কথা কি কখনো শোনা হয়? বাচ্চার কথা শোনা হয় কিনা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ আইনে লেখা আছে, গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টে সেকশন 17 ইন পার্টিকুলার, যে বাচ্চার প্রেফারেন্সটা গণনায় নেওয়া হবে যদি the child is old enough to form an intelligent preference. যে হয় না কিছু বাচ্চার কথাবার্তা শুনে যদি জাজ সাহেবের মনে হয় যে বাচ্চাটা মোটামুটি ম্যাচিওর, সেক্ষেত্রে বাচ্চার প্রেফারেন্স যে কার সাথে থাকবে সেটা গণনায় নেবে, বাট দিস উইল বি ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। এটা কিন্তু ডিসাইসিভ হবে না, এটা জাস্ট ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। এছাড়া আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেটার ভিত্তিতে গার্ডিয়ানশিপ ডিসাইড করা হবে বা হয়। স্যার আমি কিন্তু এটাতে আমি কোয়েশ্চেনে ক্লিয়ার হয়ে গেলাম। আমার নেক্সট কোয়েশ্চেনটা এটা ছিল যে একটা সন্তানের ওয়েলবিং বা ওর ভালোটা দেখা হয় কিনা ডিউরিং দিস গার্ডিয়ানশিপ অ্যান্ড কাস্টাডি। সো আমি যেটা বুঝলাম যে অবভিয়াসলি একটা সন্তানের ভালোর দিকটা বিবেচনা করেই এই গার্ডিয়ানশিপ বা কাস্টাডিটা দেওয়া হয়। নট জাস্ট দ্যাট, মানে এটা ইজ অফ প্যারামাউন্ট কনসিডারেশন। এটাই। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওয়েলবিং অফ দ্য চাইল্ড। এক্স্যাক্টলি, যে সন্তানের কল্যাণে বেস্ট কোনটা হবে, বাবার গার্ডিয়ানশিপ বা বাবার কাস্টাডি, না মায়ের গার্ডিয়ানশিপ মায়ের কাস্টাডি। এখানে অনেকগুলো ফ্যাক্টরস, কিন্তু ধর্ম ইজ এ ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় বাবা এক ধর্মের, মা আরেক ধর্মের। আর সো সেই ক্ষেত্রে ধর্ম একটা ফ্যাক্টর, জেন্ডার একটা ফ্যাক্টর, যে আমার কি মেয়ে না ছেলে। তারপরে আরেকটা ফ্যাক্টর ঘরের পরিবেশ, আচ্ছা, এফোর্ডেবিলিটি। আর বাকিগুলো তো বললাম, যে যদি কোনো মেন্টাল ইলনেস থাকে বাবা বা মায়ের ফ্যাক্টর হবে, এডিকশন ইস্যুস থাকলে ফ্যাক্টর হবে, অ্যাবিউসিভ কিনা এটা তো বড় ধরনের একটা ফ্যাক্টর। আর তারপরে ক্যারেক্টার উইল বি আ ফ্যাক্টর। সো অনেকগুলো আছে। আপু আপনি কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে অনেক কাজ করেন। এর মধ্যে আপনি জনস্বার্থমূলক একটা মামলা ছিল আপনার, ইট ওয়াজ অ্যাবাউট সি সেকশন। সো এই সি সেকশন মামলায় ভার্ডিক্টটা কি ছিল এবং এর পিছনে মানে মূল কারণটা কি, এটা নিয়ে আপনি কেন মামলা করলেন? সি সেকশনের মামলাটা দায়ের করা হয়েছিল মূলত এই কারণে যে বাংলাদেশে অপ্রয়োজনীয় সি সেকশনের মাত্রাটা বাড়তে বাড়তে প্রায় ডাবল বা ট্রিপল হয়ে গেছিল অফ হোয়াট ইট শুড বি। অ্যান্ড এটা নিয়ে একটা যৌথ ক্যাম্পেইনও লঞ্চ করেছিল ICDDRB এবং সেভ দ্য চিলড্রেনের অনেকে মিলে, এবং সব পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সগুলো তখন পত্রপত্রিকায় আসছিল। তো এটা দেখে তখন আমাদের মনে হলো আইনজীবী হিসেবে যে এখানে এই জায়গাটাতে আমরা কি করতে পারি। সো তখনই ব্লাস্ট নামে দের ইজ এ লিডিং NGO, ব্লাস্ট বললো যে তারা পিটিশনার হয়েই একটা জনস্বার্থমূলক মামলা দায়ের করবে। আমি লয়ার ছিলাম, মেইন লয়ার সেখানে, ব্লাস্টের আইনজীবী। তো আমাদের মামলাটা করার উদ্দেশ্য ছিল যে এই অপ্রয়োজনীয় সি সেকশন যে বেড়ে যাচ্ছে, প্রথমত তো এই গতিটাকে কমানো এবং আলটিমেটলি রিভার্স করা। কারণ এই অপ্রয়োজনীয় যখন একটা সি সেকশনটা কি, আমরা যদি সেখান থেকে শুরু করি, এটা তো একটা লাইফ সেভিং ইন্টারভেনশন হওয়ার কথা, যে মা বা শিশুকে বাঁচানোর জন্য এটা করে থাকে। কিন্তু বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে যেখানে প্রয়োজনও নেই, ক্লিনিক্যাল ইন্ডিকেশন নেই সি সেকশন করার, সেখানেও করছে অনেকগুলো কারণে। সো সেটাকেই থামানোর জন্য আমরা ভাবলাম যে একটা আইনি অবকাঠামো, একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক যদি থাকে তাহলে হয়তো এই প্রতিরোধে এটা একটা বড় ধরনের বলিষ্ঠ ভূমিকা রাখবে, অপ্রয়োজনীয় সি সেকশন যে বেড়ে যাচ্ছে এই সমস্যাটা প্রতিরোধে। তো মামলাটা করার পরে একটা আমরা কোর্টকে বললাম যে আপনারা একটা মাল্টি স্টেক হোল্ডার কমিটি গঠন করেন, এই কমিটি সকল স্টেক হোল্ডার্সের সাথে বসে যাতে একটা মানে রোবাস্ট নীতিমালা ডেভেলপ করে যে সি সেকশন, অপ্রয়োজনীয় সি সেকশনটা কমানোর জন্য আমাদের কি কি করণীয়, এবং এই নীতিমালাটাকে তারপরে আপনি রায় হিসেবে ঘোষণা করলে এটা কিন্তু আইন হয়ে যায় তখন দেশের। এবং আইন হওয়া মানে একটা বাধ্যবাধকতা চলে আসে প্রত্যেকটা হাসপাতালের, যে অপ্রয়োজনীয় সি সেকশন করার আগে তারা 10 বার চিন্তা করবে, কারণ তখন তারা আইন ভঙ্গ করতে যাচ্ছে। সো এটাই ছিল মূল উদ্দেশ্যটা। সো মামলাটা করা হলো, কমিটি গঠন করা হলো, বেশ কম্প্রিহেন্সিভ একটা নীতিমালা তৈরি করা হলো।
সেটা কোর্টকে দেয়া হয়েছে এবং কোর্ট সেটাকে এন্ডোর্স করে একটা রায় দিয়েছে। রায়ের পূর্ণাঙ্গ কপিটা এখনো আমাদের হাতে আসেনি, কিন্তু রায়টা হয়ে গেছে সেটাকে এন্ডোর্স করে। সো এখানে কিন্তু এই যে গাইডলাইন্স গুলো যে তৈরি করা হলো, এখানে অনেক কিছু আছে। প্রথমত তো হচ্ছে একটা অ্যাওয়ারনেস রেজিং কম্পোনেন্ট আছে, যে কি কি ক্লিনিক্যাল ইন্ডিকেশনস থাকলে সি সেকশন করা উচিত, সেগুলো পুরো লিস্ট করা আছে। তারপরে হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা সৃষ্টি করা হয়েছে, যে একটা হাসপাতাল কতগুলো সি সেকশন করছে সেটার একটা বিস্তারিত রিপোর্ট তারা মেনটেন করবে এবং সেটা মিনিস্ট্রিকে বা অধিদপ্তরকে রেগুলার ইন্টারভেলসে দেবে, যাতে করে মনিটরিংটা করা যায় যে এত বেশি আপনার হলো কেন এই মাসে। সো আর কেন করেছে ওটাও পুরো ডিটেইলড রেকর্ড কিপিং অব্লিগেশনস হাসপাতালের উপরে। কারণ আমাদের এখানে একটা মেজর প্রবলেম কি, রেকর্ডস রাখে না ঠিক মতো হাসপাতাল। সো সি সেকশন যে করলো, কেন করলো, কি ইন্ডিকেশন ছিল, আর কি কোনো উপায় ছিল না, এইসব যদি বিস্তারিত রেকর্ড থাকে তাহলে যখন রেগুলেটর বা সরকার ওই রেকর্ডগুলো দেখবে তখনই কিন্তু কিছু দূর হলেও বোঝা যাবে যে এখানে জিনিসটা অপ্রয়োজনীয় হয়েছে বা এখানে দরকার ছিল। সো রেকর্ড কিপিং অব্লিগেশনস এর কথা বলা আছে, এরকম অনেক কিছু বলা আছে এই গাইডলাইনসে। সো আমরা আশা করছি রায়ের পূর্ণাঙ্গ ফুল কপিটা আমাদের হাতে আসলে তখন আমরা লেগে যাব ডিসেমিনেশনে। যে এটা বেসরকারি হাসপাতালে ইন পার্টিকুলার কিন্তু সি সেকশনের রেটটা অনেক হাই। আর one of the major reasons তো হচ্ছে income generation. You're right, of course. যে they stand to gain a lot more financially from a C-section than they do from normal delivery. এছাড়াও ফ্যাক্টরস আছে। এই টিমে কি কোনো ডক্টরস ছিল আপনাদের সাথে? প্রচুর ছিল। আচ্ছা, পুরো গাইনোকোলজিস্টদের যে সোসাইটি আছে ওনাদের প্রতিনিধিরা ছিল, মিনিস্ট্রির প্রতিনিধি ছিল, স্বাস্থ্য অধিদপ্তরের তার ভুক্তভোগীরা ছিল, আইনজীবীরা ছিল। সো সকল all sorts of stakeholders they were present এটাতে। আচ্ছা, আমি যে গাইনোকোলজিস্টদের সাথে আমারও পডকাস্ট হয়েছে, তো আমি প্রশ্নটা করেছিলাম ওনাদেরকে যে এত কেন রেটটা এত কেন হাই। সো ওনাদের একজনেরই এটা ছিল যে অ্যান্সার, একটা নর্মাল ডেলিভারি করতে 12 ঘন্টার মতো সময় লেগে যায় অথবা এর চেয়ে বেশি। সো পেশেন্টরা যেটা আশা করে যে সেই 12 ঘন্টা যে মেইন ডক্টর সে ওনার সাথে থাকবে এবং এই পুরো প্রসেসটাতে ওনাকে গাইড করে নিয়ে যাবে। বাট এটা কিন্তু সবসময় পসিবল হয় না, কারণ যে ডক্টর সে ওপিডিতে পেশেন্ট দেখতে হয় এবং তার ডিউটি ডক্টর যদি ওই দায়িত্বটা নেয় তখন দে আর নট কমফোর্টেবল। সো দেন দ্য ফ্যামিলি মেম্বার্স মেক দ্য কল যে না, আমার মেয়ের কষ্ট হচ্ছে, সো আপনারা সি সেকশনে চলে যান। একটা হচ্ছে ডিউরেশন বেশি, এই জন্য ডক্টর পুরোটা টাইম থাকতে পারে না দেখে এই কলটা হয়। আবার আরেকটা হচ্ছে যে বাবা মারা বা যারা মেয়ের গার্ডিয়ান তারা নিতে পারে না যে এত পেইনে আছে। সো এইগুলো কারণে নাকি সি সেকশনও হয়। নো, ইউ কারেক্ট, যে এগুলো ফ্যাক্টর। যেরকম আমাদের দেশে কিন্তু there is a dire shortage of doctors and nurses. So শর্টেজের অর্থই যে সবসময় appropriate number of doctors may not be available এই পুরো লেবারের সময়টা। রাইট। সো এটা একটা বড় প্রবলেম। এই শর্টেজটা বা এই ঘাটতিটা আমাদের কোনোভাবে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করা যায়? নর্মাল ডেলিভারি যেগুলো ধরো আনকমপ্লিকেটেড, সেগুলো কিন্তু মিডওয়াইফস বা দাই বলে যে এনারাই করতে পারে, ট্রেইনড মিডওয়াইফস যারা, এখানেও কিন্তু আমাদের ঘাটতি আছে বাংলাদেশে। There is a dire shortage of midwives as well. So একদিকে যেরকম মিডওয়াইফস আরো ট্রেন করে ডিপ্লয় করতে হবে প্রত্যেকটা হাসপাতালে, যাতে করে আনকমপ্লিকেটেড ডেলিভারিতে তারাই থাকতে পারে, ডাক্তার সবসময় থাকার প্রয়োজন নাই। আরেকদিকে ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, আরেকদিকে হাসপাতালকে রেগুলেট করতে হবে যাতে করে ইনকাম জেনারেশনের কারণে যাতে সি সেকশন করে ফেলেন না বলে দেয়, সেটাও একটা বড় ধরনের কারণ। আমরা যে রেজিস্ট্যান্সটা ফেস করেছি গাইনোকোলজিস্টদের থেকে, হ্যাঁ অনেক গাইনোকোলজিস্ট আছে ওনারা বলেছে যে হয় অনেকগুলো ফ্যাক্টর, তার মধ্যে এটাও একটা, কিন্তু অনেকে খুব রেজিস্ট্যান্ট ছিল। অনেকে বলছে না না না, ইনকাম জেনারেশন কোনো ফ্যাক্টরই না। এটাও তো ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট। ইনকাম জেনারেশন একটা বড় ফ্যাক্টর, কারণ দে স্ট্যান্ড টু আর্ন মাচ মোর ফ্রম এ সি সেকশন দেন নর্মাল। অনেক সময় হয় কোনো ক্লিনিক্যাল ইন্ডিকেশন নাই, বলে দিয়েছে সি সেকশন করো, আর ফ্যামিলি যে বলে না তাও না। এখানে আরেকটা প্রবলেম এখানে হচ্ছে যে ফ্যামিলিরা কেন বলে, প্রথমত তো ল্যাক অফ অ্যাওয়ারনেস যে সি সেকশন থেকে যে কমপ্লিকেশন হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে কোনো ধরনের মেন্টাল ফিজিক্যাল প্রিপারেশন কিন্তু নেই ডিউরিং প্রেগনেন্সি। মানে বাইরে লামাজ ক্লাসেস থেকে শুরু করে পেলভিক ফ্লোর এক্সারসাইজেস, ব্রিদিং এক্সারসাইজেস 9 মাস ধরে করে। আমাদের এখানে কিন্তু এটা একেবারেই প্রচলিত না।
আর এই ব্যাপারে কোনো গাইডেন্সও আমরা পাই না। আপু, আপনার অনেকগুলো ইন্টারভিউতে আমি শুনেছি ইউ অলসো হ্যাড আ কেস রিলেটেড টু ইমার্জেন্সি যে কেয়ারটা। সাপোজ একটা মানুষ তার অ্যাক্সিডেন্ট হলো, সে ইমার্জেন্সিতে গেল, সো হসপিটাল কি ডিনাই করতে পারে তাকে সার্ভিস দিতে বা কেয়ার দিতে? ডিনাই করতে পারে না সিমরা, কিন্তু আনফরচুনেটলি আমরা যেটা দেখেছি যে ডিনাই করা হচ্ছিল। আচ্ছা, যে মামলাটা আমরা দায়ের করেছি এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে, সেটার প্রেক্ষাপটটা একটু বলি। যে একটা বাচ্চা ছেলে 18-19 বছর হয়তো ওর বয়স, ও বাসের হেল্পার, তো বাস থেকে স্লিপ খেয়ে পড়ে গেল, ওর বাস ওর উপর দিয়ে চলে গেছে। তো যেটা হয়েছে যে রাস্তায় পড়েছিল, ওর লোয়ার পার্ট অফ হিজ বডি পুরো থেতলে গেছে। তো তখন গাড়ি করে আরেকজন যাচ্ছিল পাশ থেকে, সাইফ কামাল ওর নাম, ও এটা দেখে কয়েকজনের সাহায্যে ছেলেটাকে নিজের গাড়িতে তুলে পরপর 3টা বড় বেসরকারি হাসপাতালে গেছে, 3টা হাসপাতালই ফিরিয়ে দিল। বললো যে না, এটা তো অ্যাক্সিডেন্ট কেস, আপনি পুলিশ স্টেশনে যান, রিপোর্ট করে তারপরে আসেন। আচ্ছা, তারপরে ফাইনালি সে পুলিশ স্টেশনে গেল, পুলিশকে নিয়ে যখন 4th হাসপাতালে আসলো, ততক্ষণে কিন্তু প্রায় 2.25 ঘন্টা সময় পার হয়ে গেছে। ওখানে অ্যাডমিশন হয়তো করার সাথে সাথেই বললো যে ছেলেটা মারা গেছে। সো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে একটা টার্ম আছে গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার মানে 60 মিনিটসের মধ্যে যদি ট্রিটমেন্ট দেয়া হয়, সেক্ষেত্রে পার্মানেন্ট ডিসেবিলিটি অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা যায় বা জীবনটাকে বাঁচানো যায়। অবশ্যই। এন্ড এখানে 2.25 ঘন্টা পার হয়ে গেছে। সো এই জিনিসটা আমাদের মনে হলো হোলি প্রিভেন্টেবল ছিল, এই টাইপের ডেথ। হ্যাঁ, হয়তো এই পার্টিকুলার ছেলেটাকে আমরা বাঁচাতে পারতাম না, কিন্তু চেষ্টাটা তো করা উচিত। সেই চেষ্টাটাও যদি আমাদের সিস্টেম না করে, তাহলে তো এটা একটা গুরুতর সমস্যা। সো এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য যখন সাইফ কামাল আমাদেরকে অ্যাপ্রোচ করলো, ব্লাস্ট যে এনজিওটা, ব্লাস্ট এটাতেও জড়িত ছিল, অ্যাপ্রোচ করলো, তো আমরা তখন একটু লিগ্যাল রিসার্চ করে দেখলাম আইনি কোথাও কোনো বাধ্যবাধকতা নেই যে এমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট দিতে যে সরকারি বা বেসরকারি হাসপাতাল বাধ্য, এই কথাটা স্পষ্ট করে কোথাও লেখা নেই। তো জিনিসটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হতে হবে যে একটা জীবন বাঁচানোর কথা তো আর স্পষ্ট করে লেখার কিছু নেই। সংবিধানে তো রাইট টু লাইফ আছে, আর ডাক্তারদের তো ওথ নেওয়ার সময় এই কথাটা আছে। কিন্তু আমাদের মনে হলো যেহেতু নাই, কিছু দূর হলেও পার পেয়ে যাচ্ছে, সেই কারণে সো আমরা তখন ভাবলাম যে একটা আইনি অবকাঠামো বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা উচিত এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস এর ওপর। সো সেই উদ্দেশ্যে এই মামলাটা করা। এগেন একটা স্টেক হোল্ডার কমিটি গঠন করা হলো, সকল স্টেক হোল্ডার্সদের নিয়ে বেশ কিছুদিন কিন্তু আমরা কাজ করেছি একটা নীতিমালা প্রণয়ন করার জন্য, মানে মোটামুটি কম্প্রিহেন্সিভ একটা নীতিমালা। তারপরে সেটাকে রায় হিসেবে ঘোষণা করা হলো, তাও কিন্তু এটা 2018 সাল। আচ্ছা, সো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা এটা বাস্তবায়নের জন্য লড়াই করেই যাচ্ছি। এবং এই নীতিমালায় যেটা এখন আইন স্পষ্ট করে এসছে যে কোনো কারণেই এমার্জেন্সি মেডিকেল কেয়ার রিফিউজ করা যাবে না, সেটা ফাইন্যান্সিয়াল ইনেবিলিটি হোক বা অন্য যে কোনো কারণ হোক, পুলিশ কেস হোক, যেগুলোকে আমরা বলি মেডিকো লিগাল কেস, যে আপনি বলতে পারবেন না যে আচ্ছা জীবন পরে বাঁচাবো, আপনি যান পুলিশ রিপোর্ট ফাইল করে আসেন। সো এগুলো স্পষ্ট করে আসা। তারপরে আরো যেটা হয় কি, আমাদের বেশিরভাগ হাসপাতালেরই এমার্জেন্সি ডিপার্টমেন্টস গুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়, এটা আরেকটা প্রবলেম। অবশ্যই। সো কোনো হাসপাতাল যদি অ্যাডমিশনও করায়, দেখা যাবে ওদের রেলেভেন্ট ইকুইপমেন্টস নেই বা ওই ফেসিলিটি নেই, তখন বলবে নিয়ে যান অমুক হাসপাতালে। এই নিয়ে যে যাবে, কিভাবে নিয়ে যাবে? অ্যাম্বুলেন্স সার্ভিসেস এর একটা বড় ধরনের ঘাটতি বাংলাদেশে। সো অনেকগুলো দিকে কিন্তু তাকাতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিসেস বাড়াতে হবে, তারপরে হাসপাতালগুলোর এমার্জেন্সি ডিপার্টমেন্টস গুলো ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার, ট্রেনিং সবকিছু বাড়াতে হবে। এটাতে রিসোর্সেস লাগবে, সো বাজেটারি অ্যালোকেশন যেটা করে হেলথে সেটা বাড়াতে হবে। সো এই সব কথাই কিন্তু ওই রায় এসেছে, মানে এটা একটা ল্যান্ডমার্ক ডিসিশন ছিল সেই বছরে। আমাদের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস মিস্টার জাস্টিস সাইদ রিফাত আহমেদ, উনি রায়টা দিয়েছিলেন, উনি তখন হাইকোর্ট ডিভিশনে ছিলেন। সো ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট জাজমেন্ট, ল্যান্ডমার্ক একটা ডিসিশন, কিন্তু বাস্তবায়নের লড়াইটা এখনো চালু আছে, এখনো চলছে। ওকে, তাহলে আমরা এটা বাস্তবায়ন হলে আমরা বুঝবো যে একজন মানুষ ধরেন তার ওরকম ভাবে সামর্থ্য নাই, বাট স্ট্রাক উইথ ইমার্জেন্সি,
হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে, একটা কনস্ট্রাকশন ওয়ার্কারেরও কিন্তু অনেক কিছু হতে পারে। সো হি অর শি গোজ টু আ হসপিটাল, তো হসপিটাল ক্যানট ডিনাই হিম অর হার ফর হিজ স্ট্যাটাস। ইনফ্যাক্ট সিমরা বাস্তবায়নেরও দরকার নেই, কারণ এটা কিন্তু আইন। আচ্ছা, এখন এটা দেশের আইন, সো কেউ রিফিউজ করতে পারবে না। যদি রিফিউজ করে এটা দেখিয়ে কিন্তু মামলা করা যাবে অবশ্যই, আর এটা জানা উচিত, এটা জানা উচিত। এখানেই সমস্যাটা হচ্ছে যে ডিসেমিনেশনটা এখনো হচ্ছে না। আচ্ছা, সাপোজ একটা হসপিটালে রাতের বেলা ইমার্জেন্সিতে গেল, ডক্টরস নাই, ডক্টরস প্রেজেন্ট না, যেটা হচ্ছে আপনি যে গোল্ডেন আওয়ারটা কথা বললেন, সেই গোল্ডেন আওয়ারটা পাস হয়ে গেল, এরপরে কি সে মামলা করতে পারে যে কেন হসপিটালে ডক্টরস ছিল না? সে ক্ষতিগ্রস্ত হলে তো সে মামলা করতে পারেই এখন এটা দেখিয়ে। মামলা করে তো আসলে কিছু না, কারণ মেইন জিনিসটা হচ্ছে যে ক্ষতি তো হয়ে গেল। হসপিটাল বা মেডিকেল এই জিনিসগুলোর উপর আমাদের তো আস্থা অনেক কম, বাট উই হ্যাভ টু রিলাই অন ইট। Unfortunately, we have to rely on them. কারণ আমার বা তোমার সামর্থ্য যাই হোক না কেন, এমার্জেন্সি যখন আমার একটা ট্রিটমেন্ট দরকার, আমার তো সময়ই থাকবে না এর অ্যাম্বুলেন্স করে যে আমি সিঙ্গাপুর যাব। তাহলে আমার যতই সামর্থ্য থাকুক না কেন, আমি এফেক্টেড হব আমার দেশের যদি হেলথ কেয়ার সিস্টেম ভালো না হয়। আমি একটা এক্সাম্পল দিব, যে তামিম ইকবালের যে স্ট্রোকের একটা কাহিনী হলো, তো হি ওয়েন্ট টু আ হসপিটাল হুইচ ওয়াজ লাইক কোন দিক থেকে ফ্যাসিলিটি হোক বা ডক্টর হোক, কেউ ওখানে নিয়ে যাবে না, কিন্তু সে কিন্তু ওখানে গিয়ে ভালো হয়েছে। তো মানে এই জিনিসটা এটাই যে সব জায়গায় আমাদের ফ্যাসিলিটি লাগবে, has to be like that. Absolutely, কারণ বিদেশে যাওয়া cannot be an option for everyone and for an emergency patient, especially for an emergency right patient, exactly. আচ্ছা আপু, তাহলে হসপিটালে অনেক সময় ভুল ট্রিটমেন্টও তো হয়। যেমন রিসেন্টলি আমি পড়ছিলাম একটা ছেলের মুসলমানি করতে গিয়ে ওর অ্যানেস্থেসিয়া হয়তো ডোজটা বেশি ছিল, হি ডিড নট কাম ব্যাক। সো এই ভুল ট্রিটমেন্টের কারণে আমরা কি ডক্টরসের উপর বা হসপিটালদেরকে আমরা ক্লেম করতে পারি কিনা? এখন ক্লেম করা যাচ্ছে, এখনো হয়তো যে হারে ভুল ট্রিটমেন্ট হচ্ছে বা চিকিৎসা অবহেলা হচ্ছে, সেই হারে হয়তো মামলা করা হচ্ছে না, রাইট, অনেক ধরনের প্রবলেমের কারণে, কিন্তু কিছু হলেও এখন একটু একটু করে হচ্ছে, আর মানুষ কিছু দূর সচেতন এই ব্যাপারে এখন। আর জিনিসটা কি, আমাদের কোনো সুনির্দিষ্ট বা স্পেসিফিক ল নেই মেডিকেল নেগলিজেন্সের উপরে। আচ্ছা, এটা একটা বড় প্রবলেম। রাইট, আপাতত কোনো ডাক্তার যদি ভুল চিকিৎসা করে থাকে, তার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দায়ের করতে পারি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কাছে। তারপরে মেডিকেল ডেন্টাল কাউন্সিল হিয়ারিং করবে, হিয়ারিং করে সেই ডাক্তারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে টিল ডেট হাতে গোনা কিছু কেসেসে অ্যাকশন নেওয়া হয়েছে, হাতে গোনা। Whereas আমরা কিন্তু অলমোস্ট এভরি আদার ডে মেডিকেল নেগলিজেন্সেস এর কথা পত্রপত্রিকায় পড়ছি, শুনছি নিজের কানে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে হচ্ছে, কিন্তু হাতে গোনা অ্যাকশন নেওয়া হয়। হাসপাতালের বিরুদ্ধে আমি যদি অ্যাকশন নিতে চাই, আমার স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অভিযোগ করতে হবে। তাছাড়া সরাসরি হাইকোর্ট ডিভিশনে রিট মামলা ফাইল করেও কিন্তু মেডিকেল নেগলিজেন্সে প্রতিকার পাওয়া যায়। যেরকম ইদানিং আমরা যেটা করছি বেশ কিছু মামলায়, যে আমরা মামলা ফাইল করছি রিট হাইকোর্টে, রিট ফাইল করে আমরা বলছি যে একটা ইনকোয়ারি কমিটি গঠন করেন, ইনকোয়ারি করে দেখুক ইন্ডিপেন্ডেন্ট ডাক্তাররা যে আদৌ এখানে নেগলিজেন্স ছিল কিনা। যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডিরেকশন দেন রেগুলেটরদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, এবং কম্পেনসেশনও অনেক ক্ষেত্রে দাবি করছি। ধরেন অনলি আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি মারা গেছে, তার উপরে 5 জন ডিপেন্ডেন্ট, এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে কম্পেনসেশন তো দিতে হবে। সেই কম্পেনসেশন কে দেবে? রাষ্ট্র দেবে, হাসপাতাল দেবে, ডাক্তার দেবে, নাকি সবাই মিলেই দিতে হবে? সো এই ব্যাপারগুলো কিন্তু এখন কোর্টের সামনে আসছে রেগুলার বেসিসে। সো যারাই ভুক্তভোগী, আমি তাদেরকে বলবো আইনজীবীর সাথে যোগাযোগ করেন, আইনি পরামর্শ নেন, মামলা করেন। কারণ অনেক সময় হয় কি যে আমরা হয়তো সিস্টেম নিয়ে একটু ডিসিলিউশন থাকি, যে মামলা করে লাভ কি, বছর পর বছর কোর্ট কাচারি করতে হবে। কিন্তু সিমরা সত্যিকার অর্থে অনেক সময় কিন্তু একটা মামলা দরকার হয় পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য। সো একটু সৎ সাহসটা যদি থাকে যে আমি এই লড়াইটা লড়বো, দ্যাট ক্যান মানে ক্র্যাক ওপেন অ্যান এন্টায়ার সিস্টেম। এটাই আমার সবার কাছে অনুরোধ, যে ওই একজন যদি আমরা পাই তখন কিন্তু সিস্টেম বদলানো যায়। অবশ্যই। সো আশা করি এরকম মানুষ এগিয়ে আসবে। and you can be that person, যারা আমাদেরকে দেখছে, you can be that person যদি আপনার সাথে কোনো এরকম ইনজাস্টিস হয়ে থাকে। সাপোজ কারোর সাথে ইনজাস্টিস হয়েছে 10 বছর আগে, সে কি ওই মামলাটা এখন করতে পারবে? ইফ হি অর শি হ্যাজ অল দ্য প্রুফস, করতে পারবে? এখন করতে পারবে, মানে রিট মামলা করতে পারবে, কিন্তু এই 10 বছরের যে ডিলেটা, এটা তো এক্সপ্লেইন করতে হবে কোর্টের কাছে যে আপনি এতদিন কেন মামলা করেননি।
আমি জানতাম না, কি জানতো না? এই যে লটা যে আছে বা আমি যে ক্লেম করতে পারি। চিকিৎসা অবহেলা হয়েছে এটা না জানার তো কথা না। আচ্ছা, মানে এভিডেন্সও যদি তার কাছে থাকে, এখানে কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে সিনেমা যে এভিডেন্স থাকে না, মোর অফেন দেন নট। রাইট, কারণ আমাদের হাসপাতাল রেকর্ডস মেইনটেইন করে না, আর রেকর্ড গুলো যেহেতু রেগুলার বেসিসে রেগুলেটরের কাছে পাঠায় না, এরকম মামলা টামলা যখন হয় ম্যানিপুলেট করে ফেলে রেকর্ডস। সো তখন আমার কাছে রেকর্ড না থাকলে আমি প্রমাণ করব কিভাবে মামলা? জাজ সাহেবের সামনে এভিডেন্স না থাকলে সে কিভাবে রায় দেবে? এখানেও একটা বড় প্রবলেম আছে। ডিলেটা আরো অন্য কারণেও হতে পারে, কারণ একজন ফ্যামিলি মেম্বারের ডিমাইস হয়ে যায়, এরপরে এইগুলা কাগজপত্রগুলা অ্যারেঞ্জ করা, মামলা করা, ইট নিডস আ লট অফ কারেজ। ডেফিনেটলি, রাইট, ডেফিনেটলি সেই কারেজটা এরকম কারোর সাথে না হোক এবং এই কারেজটা শো করতেও না হোক, আমি এটাই আশা করি। হ্যাঁ, আশা করব। তাহলে আপু লাস্টে আমি আপনার সাথে একটা কোয়েশ্চেন করব, অ্যাজ আ জেনারেল সিটিজেন, সাধারণ নাগরিক হিসেবে আমি কি কোনো আইনকে চ্যালেঞ্জ করতে পারি কিনা? অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমাদের সংবিধানে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কোনো আইন যদি সংবিধানের অন্য কোনো অধিকার, মৌলিক অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে সেই আইনটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়। সো বেসিক্যালি যেরকম আমি একটা এক্সাম্পল, অর্গান ট্রান্সপ্লান্টেশনের উপরে একটা আইন আছে, আমরা সেই আইনটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি এটা বলে যে এই আইনটা রাইট টু লাইফের সাথে সাংঘর্ষিক বা কনফ্লিক্টিং। মানে এই আইনের একটা প্রভিশনের জন্য ইনাফ একটা অর্গানের শর্টেজ বাংলাদেশে আসছে। সো এভাবে কিন্তু যদি অন্য কোনো ফান্ডামেন্টাল রাইটের সাথে কনফ্লিক্টিং হয় কোনো আইন, সেক্ষেত্রে সেটাকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টে, এবং এটাও একটা ফান্ডামেন্টাল রাইট। So the laws have to be consistent with the rights guaranteed under the Constitution. এক্সেলেন্ট। Okay. লাস্টলি আপু, আপনাকে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে ল অ্যান্ড লিগ্যাল এই সব সিস্টেমের উপরে আরেকটু ভরসা কিভাবে আনতে পারেন, এটা নিয়ে যদি একটু কিছু বলতেন, আর আরেকটা টিপস দিতে পারেন যে why they should know about the laws of Bangladesh. প্রথমত তো they should know about the laws, কারণ যদি আমার আইন সম্পর্কে মিনিমাম ধারণা না থাকে, আমি বুঝবো না আমি কখন আইন ভাঙছি। দ্বিতীয়ত, আমার সাথে যদি কোনো অন্যায় হয়, আমি সেটা বুঝতেও পারবো না যে এর বিরুদ্ধে আমার কোনো মানে প্রতিকার আছে কিনা। সো we have to be aware of our rights to be able to enforce our rights. We have to be aware of the laws so that we don't violate those laws. So এই দুটো কারণেই কিন্তু ধারণাটা থাকা is very important. আর আস্থার ব্যাপারটা তো আসলে আমি ইয়াং জেনারেশনকে এটাই বলবো যে আরো এঙ্গেজড হতে, পুরো বিচার ব্যবস্থার সাথে, আইন সাথে, লিগ্যাল যে ইস্যুস গুলো ডে টু ডে আমরা পত্রপত্রিকায় পড়ছি, এগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করে, একটু অ্যাটেন্টিভ হয়, তাহলে কিন্তু ওই প্রসেসেই আইন সম্পর্কে একটা ওভারঅল ধারণা হয়ে যাবে, এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে একটা ওভারঅল ধারণা হয়ে যাবে, যে ধারণাটা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকটুক সময় দিয়েছেন, অ্যান্ড দিস উইল বি ভেরি ইনসাইটফুল। সবাই অনেক কিছু জানতে পারবে, ইভেন আমি আজকে অনেক কিছু জানতে পেরেছি, আমি যেগুলো কিছুই জানতাম না। অ্যান্ড দিস হ্যাজ বিন কি বলবো, একটা প্রিভিলেজ, একটা অনার টু হ্যাভ ইউ অন দ্য সিমরা খান পডকাস্ট। দ্য প্লেজার হ্যাজ বিন মাইন কমপ্লিটলি। আমি আশা করি কিছু দূর হলেও সবাই উপকৃত হবে যে কথাগুলো আমরা বলেছি। তুমি অনেক কষ্ট করেছো, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। In the process, I'm sure you've become much more aware of the legal issues, right? So thank you very much for that. কারণ সুন্দর করে প্রশ্ন সবাই করতে পারে না। Thank you so much আপু। আমাদের থেকে একটা গিফট আছে, this is a gift আপনার জন্য আপু। Thank you very much. Thank you. I like gifts. Thank you. And ইনশাআল্লাহ আপনার সাথে আরেকটা এপিসোডে আমি আবারও দেখা করতে চাই। আপনার নতুন যা যা কাজ করবেন আরো ভালো ভালো কাজ করেন, এই দোয়াই আপনার জন্য করি। Thank you very much. Thank you.